আমরা এবার পড়ব তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাস মানে কি? বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই যে সমাসের অনেকগুলো প্রকার রয়েছে তার মধ্যে তৎপুরুষ সমাস আসলে একটি ব্যতিক্রমী সমাস। কেন? কারণ এই সমাসটা সরাসরি হচ্ছে বিভক্তির সাথে সম্পর্কিত। তাহলে বিভক্তি রূপে সমাস হবে তাহলে ২ টা বৈশিষ্ট্য এখানে। একটা হচ্ছে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে ২ টা বিষয় অর্থাৎ বিভক্তি লোপ পাওয়া এবং পরপদের অর্থ প্রাধান্য পাওয়া। এরকম যদি কোন সমাস হয় সেটার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন আমরা এখানে সংজ্ঞাতে বলেছি যে পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় সেটির নাম হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন আমরা যদি বলি রাতে কানা, রাত কানা। এখানে এই যে একটা বিভক্তি এটা কিন্তু লোপ পেয়েছে। সুতরাং এটার নাম কি? এটার নাম হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। তো এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তৎপুরুষ সমাস কয় প্রকার? আসলে তৎপুরুষ সমাস হচ্ছে ৯ প্রকার। যেমন দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, নয় তৎপুরুষ, উপপদ তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ। তাহলে একটা বিষয় খেয়াল করেন। আমি আবারও বলছি, তৎপুরুষ সমাস ৯ প্রকার। প্রথমা তৎপুরুষ নামে কোনো সমাস নাই। কারণ প্রথমা নামে কোনো বিভক্তি নাই। প্রথমা মানে যেহেতু শূন্য এখানে লোপ পাওয়ার কোনো ব্যাপার থাকে না। তাহলে আমাদের ধরতে হবে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, নয় তৎপুরুষ, উপপদ তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ সমাস। তাহলে শুরুতে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। তার মানে অবশ্যই দ্বিতীয়া বিভক্তি লোপ পায়। যদি বলি তৃতীয়া তৎপুরুষ তার মানে তৃতীয়া বিভক্তি লোপ পায়। সহজ কথা, যে বিভক্তি রূপ পাবে সেটাই নাম হবে। আবার যদি বিভক্তি লোপ না পায় সেটা হবে অলুক তৎপুরুষ সমাস। তাহলে আমরা একটু দেখে আসি। এখানে যেমন বিপদ কে আপন্ন কে লোপ পাচ্ছে তার মানে দ্বিতীয় তৎপুরুষ। আমরা যদি বলি চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী তাহলে আমরা যেটা জানলাম যে ব্যাপ্তি অর্থে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। তাহলে সহজ কথায় দ্বিতীয় বিভক্তি যদি লোপ পায় সেটার নাম হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। এবার আমরা যাব তৃতীয়া তৎপুরুষ। তার মানে অবশ্যই সেখানে তৃতীয়া তৎপুরুষ মানে কি তৃতীয়া বিভক্তি লোপ পাবে। আর আমরা জানি যে তৃতীয়া মানে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। তাহলে আমরা যদি বলি জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, মন দ্বারা গড়া, মন গড়া। তাহলে যেহেতু তৃতীয়া বিভক্তি লোপ পায় এটার নাম হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। একটা বিষয় মাথায় রাখতে হবে যে কে এবং রে এই বিভক্তিটা কিন্তু দ্বিতীয়াতেও আছে আবার চতুর্থীতেও আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে কে এবং রে এটা যদি লোপ পায় তাহলে কখন দ্বিতীয় হবে কখন চতুর্থ হবে? আমরা মনে রাখবো যে যেগুলো কোন একটা মানে হচ্ছে নিঃস্বার্থভাবে কাউকে কোনো কিছু দেয়া বোঝায় এরকম টাইপের হয় সেটা তখন চতুর্থী হবে। আর যদি বিনিময় বোঝায় সেটা দ্বিতীয়া হবে। আরো সহজ করে বলি, যদি কে, জন্য এবং নিমিত্ত এগুলা থাকে সেটা অবশ্যই চতুর্থ তৎপুরুষ হবে। যেমন আমরা যদি বলি গুরুকে ভক্তি, গুরু ভক্তি। এখানে কিন্তু আমরা কোনো বিনিময় চাই না। আমরা কিন্তু কখনো গুরুকে শ্রদ্ধা করে তার কাছে বলি না যে আমাকে টাকা দেন। কিন্তু আমকে কোরানো, আম কোরানো এটা দ্বিতীয়া হবে। কিন্তু যখন আমরা বলব গুরুকে ভক্তি, গুরু ভক্তি এটা হবে চতুর্থী। আমরা কারক অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলব। কারণ দ্বিতীয় তৎপুরুষ মানে অবশ্যই সেটি কর্মকারক হবে। চতুর্থী তৎপুরুষ মানে যদি সেটা কারকের মধ্যে পড়ে, চতুর্থী তৎপুরুষ যদি হয় সেখানে কে থাকে বা রে থাকে এবং সেটা কারকের মধ্যে পড়ে, সেটি কিন্তু অবশ্যই চতুর্থী তৎপুরুষ মানে হচ্ছে সম্প্রদান কারক হবে। আমরা এই বিষয়গুলাকে একটু রিলেট করে মনে রাখবো তাহলে আমাদের জন্য বিষয়গুলো খুব সহজ হবে। তাহলে আমরা জানলাম যে কে, জন্য, নিমিত্ত এই ব্যাপারগুলি যদি থাকে সেটি কিন্তু চতুর্থী তৎপুরুষ হবে। এবার আমরা যেটি পড়ব সেটি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আমরা জানি যে পঞ্চমী বিভক্তি যদি লোপ পায় তাহলে সেটি অবশ্যই কি হবে? পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে পঞ্চমী তৎপুরুষ যেগুলো সেগুলো কিন্তু সাধারণত অপাদান কারক হয়। যেমন আমরা যদি বলি স্কুল থেকে পালানো, স্কুল পালানো এটা কিন্তু অপাদান কারক। তো আমরা কারকের চ্যাপ্টারে এটা নিয়ে বিস্তারিত কথা বলব। তবে সমাসের ক্ষেত্রে আমরা দেখব যে হতে থেকে চেয়ে এগুলো যদি লোপ পায় তাহলে এটার নাম অবশ্যই পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। যেমন আমরা যদি বলি স্কুল থেকে পালানো, স্কুল পালানো, জেল থেকে মুক্ত, জেল মুক্ত, বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। আমরা এরকম যদি অনেকগুলো উদাহরণ পড়ে যাই তাহলে কিন্তু যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে সরাসরি প্রশ্ন কমন পড়তে পারে। এবার দেখেন ষষ্ঠী তৎপুরুষ সমাস। যদি ষষ্ঠী বিভক্তি রূপ পায় তাহলে সেটি হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমরা জানি ষষ্ঠী বিভক্তি মানে হচ্ছে র এর। তাহলে এই যে র এর এগুলো যদি লোপ পায় সেটি হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন দেখেন ছাত্রবৃন্দ, ছাত্রবৃন্দ, চায়ের বাগান, চা বাগান, তাহলে খেয়ার ঘাট, খেয়া ঘাট। এভাবে যদি ষষ্ঠী বিভক্তি লোপ পায় তাহলে সেটি হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার আমরা দেখব সপ্তমী তৎপুরুষ সমাস। তার মানে আমরা জানি যে যদি সপ্তমী বিভক্তি লোপ পায় তাহলে সেটি হবে সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন আমরা যদি বলি দিবায় নিদ্রা, দিবা নিদ্রা। আমরা যদি বলি গাছে পাকা, গাছ পাকা। আমরা যদি বলি ভোজনে পটে, ভোজন পটু। সহজ কথা
এই যে গাছে পাকা, গাছ পাকা, এই যে কিন্তু দ্বিতীয় বিভক্তি লোপ পাচ্ছে। মানে অর্থাৎ এখানে সপ্তমী বিভক্তি লোপ পাচ্ছে, তার মানে কি সপ্তমী তৎপুরুষ সমাস। আমি আবারও বলছি, গাছে পাকা, গাছ পাকা। এখানে কিন্তু সপ্তমী বিভক্তি লোপ পাচ্ছে, তার মানে সপ্তমী তৎপুরুষ সমাস। এবার দেখেন নয় তৎপুরুষ সমাস মানে কি? তার মানে শুরুতে না বোধক শব্দ থাকবে, যেমন বিশ্বাস, অবিশ্বাস, কেশা, অকেশা, সুর, অসুর, কাল, অকাল, ঘাট, অঘাট, আচার, অনাচার, কাতর, অকাতর। অর্থাৎ শুরুতে কি থাকবে? এই যে না, নেই, নয় এই টাইপের ব্যাপারগুলা থাকবে। তখন আমরা এটাকে বলব নয় তৎপুরুষ সমাস। এবার দেখেন উপপদ তৎপুরুষ সমাস। ১ম এ আমরা জানব যে উপপদ মানে কি? সহজ কথায় যদি বলি, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এখন অনেকে আমরা চিন্তা করি যে উপপদ মানে কি? তাহলে আবার কৃদন্ত পদ কোনটা? সহজ কথা হচ্ছে যে কৃদন্ত পদ মানে কি? যেমন আমরা যদি এরকম ভাবে বলি যে ছেলে ধরা, ছেলে ধরে যে। তাহলে ছেলে একটা নামপদ এবং এই যে ধর্যকা ধরা এটা কিন্তু একটা কৃদন্ত পদ। তখন আমরা এই যে ধরা এটাকে কৃদন্ত পদ বলি। আর আগের যে পদটা ছেলে এটাকে কিন্তু আমরা তখন উপপদ বলি। তাহলে এই যে উপপদের সাথে যে কৃদন্ত পদের সমাস হয় এটার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখানে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে উপপদ তৎপুরুষ সমাস কিন্তু এক কথা প্রকাশের মতো মনে হয়। যেমন দেখেন ছেলে ধরে যে, ছেলে ধরা, জলে চড়ে যা, জলচর, জল দে যে জলদ, পঙ্কে জন্মে যা পঙ্কজ। অনেকে কিন্তু এটাকে বহুব্রীহি সমাস বলে থাকেন। কিন্তু আসলে যেহেতু এখানে কৃদন্ত পদের সাথে সমাস হচ্ছে এবং দেখতে এক কথা প্রকাশের মতো মনে হচ্ছে, তাহলে আমরা সেটাকে কি বলব? উপপদ তৎপুরুষ সমাস বলব। এবার আমরা একটু টেকনিক পার্টে আসি। টেকনিকটা হচ্ছে যে ১ম পদটি যদি নামপদ হয়, ঠিক তার পরবর্তী পদটি যদি সক্রিয় ক্রিয়াপদ হয়, তাহলে দেখেন প্রত্যেকটাতে ছেলে একটা নাম, জল একটা নাম, এখানে যদি বলি জল একটা নাম, পঙ্কও কিন্তু একটা নাম। তাহলে নামপদের সাথে সহজ কথা, নামপদের সাথে যদি ক্রিয়াপদের কোনো সমাস হয়, সেটার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তো আমরা তো জানি যে অলুক মানে কি? যেখানে বিভক্তি চিহ্নটা থেকে যায়। তাহলে আমরা কিন্তু এটা পড়ে আসছি আগে যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা পড়ে আসছি অলুক দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি চিহ্ন থেকে যায়। আবার আমরা পড়ে আসছি অলুক তৎপুরুষ মানে কি? যে তৎপুরুষ সমাসে বিভক্তি চিহ্ন থেকে যায়। আবার অলুক বহুব্রীহি যদি বলি, যে বহুব্রীহি সমাসে বিভক্তি চিহ্ন থেকে যায়। তাহলে আমাদের যেটা এখন আলোচ্য বিষয় সেটি হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এর মানেটা কি? মানে হচ্ছে যে তৎপুরুষ সমাসে বিভক্তি চিহ্নটা থেকে যায়। যেমন দেখেন আমরা যদি বলি ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা তাহলে কিন্তু এখানে একই টাইপের হচ্ছে। এখানে আমরা আরেকটা টেকনিক মনে রাখবো সেটা হচ্ছে যে ব্যাস বাক্য এবং সমস্ত পদ কিন্তু একই টাইপের হয়। কোনো নতুন করে ব্যাস বাক্য করার দরকার হয় না। যেমন গিয়ে ভাজা, গিয়ে ভাজা, তেলে ভাজা, তেলে ভাজা, কলে ছাটা, কলে ছাটা, কলের গান, কলের গান। সহজ কথায় ব্যাস বাক্য এবং সমস্ত পদ যদি একই টাইপের হয়, কোনো ধরনের নতুন করে ব্যাস বাক্য করার দরকার না হয়, সেটির নাম হবে অলুক তৎপুরুষ সমাস। তাহলে আমরা কিন্তু খুব সহজে এটা আনসার করতে পারব।